ঠিক আছে। আর আমরা সাধারণত যে চ্যাপ্টারে আছি এই চ্যাপ্টার থেকে একটা ম্যাথ থাকবে আর কি, অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে একটা ম্যাথ থাকবে এবং থিওরি থাকবে। এই পর্যন্তই আপাতত, মিড টার্মে এই পর্যন্তই থাকবো, এর বেশি মিড টার্মে যাবো না। তো আগের যে দুইটা স্লাইড দেখা হয়েছে ওই দুইটা, আর এই স্লাইড, যে স্লাইডটা চলছে এই স্লাইড, এই তিন স্লাইডের মধ্যেই মিড টার্ম হবে আর কি। আমি শেয়ার করছি। আমরা কতদূর পর্যন্ত পড়ছিলাম? ক্যাশ কাকে বলে এটা আমরা আলোচনা করছি, মানে ক্যাশ অ্যাসেট এগুলো আলোচনা হয়েছে। অ্যাকাউন্টিং ইকুয়েশন সম্পর্কে আমাদের মোটামুটি একটা বেসিক ধারণা হয়তো এই পর্যন্ত সকলেরই হয়ে গেছে, যে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কিভাবে আসে আর কি। অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটিস। তো সরি, তো ব্যবসায় যেটা ব্যবসায়ের জিনিস সেটাই ব্যবসায়ের আছে। একটা ব্যবসায়ের যা কিছু আছে সবই ব্যবসায়ের আছে। উদাহরণস্বরূপ আমরা যদি লক্ষ্য করি, আমি শর্টে একবার বলে যাই তাহলে আবার ক্লিয়ার হবে জিনিসটা। দেখা যাচ্ছে আমাদের প্রতিষ্ঠানে যা কিছু আছে সবকিছুই প্রতিষ্ঠানের অ্যাসেট। যেমন টেবিল, চেয়ার, ফ্যান, কম্পিউটার, মানে যা আছে সবই কোম্পানির অ্যাসেট। কোম্পানি যা আছে সবই কোম্পানির অ্যাসেট। কিন্তু আমাদের যারা শেয়ার হোল্ডার তাদের অংশ আছে, আবার কিছু ঋণও আছে আমাদের প্রতিষ্ঠানে। আমরা যদি সহজ একটা উদাহরণ দিই, আমরা যদি একটা গরু কিনছি 50,000 টাকা দিয়ে, এর মধ্যে 20,000 টাকা আছে আমাদের নিজের টাকা, আর 30,000 টাকা আমরা ধার করে আনছি। তো আমাদের এখন একটা গরু আছে 50,000 টাকা মূল্যের, সুতরাং গরুটা হচ্ছে আমাদের অ্যাসেট, কারণ গরুটা আমাদের ব্যবসায়ের জিনিস। কিন্তু এই 50,000 টাকার দামের গরুটার 20,000 টাকা আছে আমার, অর্থাৎ মালিক দিছে 20,000 টাকা, আর 30,000 টাকা ধার করে আনছে। তো যে 20,000 টাকা মালিক দিছে সেটাকে বলা হয় ইকুইটি, এবং যেই টাকাটা ধার করে আনা হয়েছে সেটা হলো লাইবিলিটি। বোঝা গেছে? সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা। তো মনে করেন একটা প্রতিষ্ঠানে, ধরেন অ্যাসেট বাড়ছে, অ্যাসেট বাড়লে অ্যাসেট বাড়লে সেটা মালিক দিলে গান, মালিকের অংশ বাড়বে। কিন্তু যদি এমন হয় যে প্রতিষ্ঠানে অ্যাসেট বাড়ছে কিন্তু অ্যাসেটটা ধার করে আনা হয়েছে, গরু কেনার পরে মনে করেন আমরা এখন একটা ছাগল কিনলাম ধার করে, তাহলে কি হবে? প্রতিষ্ঠানের অ্যাসেট বাড়ছে, আবার লাইবিলিটি, যেহেতু এটা ধার করে আনছি লাইবিলিটি বাড়ছে, কিন্তু মালিকের অংশ কিন্তু বাড়েনি, তাই না? মালিকের অংশ কিন্তু কি বাড়িছে? মালিকের অংশ বাড়ে নাই। আমরা উদাহরণ দিলে, আমি প্রথমে আমরা কি করছি, একটা গরু কিনছি। তো যখন আমরা একটা গরু কিনছি, ওই গরুতে মালিকের অংশ আছে, কিন্তু যখন আমরা ছাগল কিনছি তখন কি ওটাতে মালিকের অংশ আছে? তাহলে মালিকের অংশ কি বাড়লো? বাড়ে নাই, লাইবিলিটি বাড়ছে। লাইবিলিটি বাড়ছে, কারণ প্রথমে যখন আমরা গরু কিনলাম, ওই সময় মনে করো আমরা 50,000 টাকা দিয়ে গরু কিনছি, তার মধ্যে 20,000 টাকা মালিকের ইকুইটি ছিল, মালিক দিছে তাই ইকুইটি 20,000 হবে, আর আমরা ধার করে আনছি তাই লাইবিলিটি 30,000 হবে প্রথম ট্রানজেকশনে। কিন্তু অ্যাসেট 50,000 হবে পরের ট্রানজেকশনে। যদি আমরা 20,000 টাকা দিয়ে একটা ছাগল কিনি ধার করে এনে, তাহলে অ্যাসেট 20,000 টাকা বাড়বে কারণ ছাগল আসছে, কিন্তু ইকুইটি এবার বাড়বে না, এবার শুধুই লাইবিলিটি বাড়বে। বোঝা গেছে? আরেকবার বলি। জি স্যার, বুঝতে প্রথম পারছি। প্রথম ট্রানজেকশনে প্রথম লেনদেনে আমরা কি করছি? আমরা একটা গরু ক্রয় করছি, তার মধ্যে 30,000 টাকা ধার করে আনছি, 20,000 টাকা মালিক দিছে।
তখন কি হবে, আমাদের গরু আসছে 50,000, অ্যাসেট সাইডে হবে 50,000, মালিক দিছে 20,000, অনার্স ইকুইটি নিচে হবে 20,000, আর লাইবিলিটি আমরা ধার করে আনছি 30,000, তার লাইবিলিটি নিচে হবে 30,000, টোটাল 50,000। বোঝা যাচ্ছে? 50,000 হবে এক পাশে, আর আরেক পাশে হবে 20,000 প্লাস 30,000। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা কি করলাম, একটা ছাগল কিনলাম ধার করে এনে। তখন কি হবে, আমাদের অ্যাসেট সাইডে 20,000 টাকা দামের ছাগল, এসেট সাইডে 20,000 টাকা বাড়ছে, কিন্তু যেই সাইডে অনার্স সিকিউরিটি এবং লাইবিলিটি আছে ওই সাইডে যেহেতু ধার করে আনছি তাই লাইবিলিটি বাড়বে, এবার কিন্তু আর ইকুইটি বাড়বে না। বোঝা গেছে? আচ্ছা, তো একটা প্রতিষ্ঠানের অ্যাসেট কতগুলো হইতে পারে আমরা দেখতে পারি। একটা প্রতিষ্ঠানের জন্য ল্যান্ড অ্যাসেট হইতে পারে, বিল্ডিং অ্যাসেট হইতে পারে, ইকুইপমেন্ট অ্যাসেট, স্টোর সাপ্লাইস, ভিকল, যানবাহন, অ্যাকাউন্ট রিসিভেবল, নোট রিসিভেবল। এইখানে সবই বোঝা যাচ্ছে। স্টোর সাপ্লাইস মানে যন্ত্রপাতি, ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি বা মেশিনারিজ, তারপরে বিল্ডিংস মানে তো আমরা বুঝি, ল্যান্ড মানে বুঝি, ক্যাশ মানে বুঝি। যে দুইটা জিনিস বুঝি না তার মধ্যে একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল আর একটা হচ্ছে নোট রিসিভেবল, তাই না? যে অ্যাসেট কতগুলো হইতে পারে আর কি। ক্যাশ একটা অ্যাসেট, ল্যান্ড একটা অ্যাসেট, বিল্ডিং অ্যাসেট, ইকুইপমেন্ট অ্যাসেট, স্টোর সাপ্লাইস অ্যাসেটস, ভেহিকল অ্যাসেটস, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট, নোট রিসিভেবল অ্যাসেট। এখন আমরা বলবো অ্যাকাউন্ট রিসিভেবলটা আর নোট রিসিভেবলটা বোঝা যায় না, তাই না? তোমরা কি আমার সাথে আছো? জি স্যার, হ্যাঁ বোঝা যায় না স্যার। হ্যাঁ, বাদ বাকি গুলো তো বোঝা যায়। যে একটা প্রতিষ্ঠান যাই অন করে তাই আছে। একটা প্রতিষ্ঠানের যদি ইকুইপমেন্ট থাকে, বিল্ডিং থাকে, ল্যান্ড থাকে, স্টোর সাপ্লাইস থাকে, ভিকল থাকে, ক্যাশ থাকে, সবগুলাই প্রতিষ্ঠানের অ্যাসেট হবে। অ্যাকাউন্ট রিসিভেবল এবং নোট রিসিভেবল কিভাবে অ্যাসেট হয় এটা আমি তোমাদের এখন বোঝাবো। তো অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট কিভাবে হয়, মনে করো আমাদের প্রতিষ্ঠান আমরা বাকিতে কিছু বিক্রি করছি, বাকিতে কিছু বিক্রি করছি, অর্থাৎ আমরা মনে করো যে জিনিসই বিক্রি করি না কেন, মনে করো আমরা কম্পিউটার ব্যবসায়ী বা মোবাইল ব্যবসায়ী, আমরা যদি বাকিতে মোবাইল বিক্রি করি তাহলে কি হবে, নির্দিষ্ট একটা সময় পর টাকা কিন্তু আমরা পাবো। এখন যদি টাকা নাও পাই থাকি, টাকা কিন্তু কিছুদিন পরে পাবো, এমনটা না? তো যে টাকাটা আমরা পাবো, যে টাকাটা আমরা পাবো বাকিতে বিক্রয় করছি, কিন্তু যে টাকাটা আমরা পাবো সেটা আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল। এই জন্য যেহেতু টাকাটা আমরা পাবো তাই এটা আমাদের অ্যাসেট। বোঝা গেছে? অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট কেন? হ্যাঁ, কারণ আমার টাকা আরেকজনের কাছে আছে, তার মানে ওই টাকাটা আমি পাবো, ওইটাও আমার অ্যাসেট। বোঝা গেছে? এবার হলো নোট রিসিভেবল। নোট হচ্ছে কিছু পেপার। নোট মানে কিছু পেপার টাইপের জিনিস যেগুলোর মূল্য আছে, যেমন শেয়ার। শেয়ার কিন্তু দেখা যায় না, শেয়ার একটা সাদা পেপার। যেমন ডিবেঞ্চার, ডিবেঞ্চার একটা পেপার। তারপরে যে দেখা যায় যে ট্রেড বিল একটা পেপার, এগুলোর মূল্য আছে। ট্রেজারি বিল একটা পেপার বা নোটস, এগুলোর মূল্য আছে। ট্রেজারি নোটস আমাদের যদি আছে, আমরা যদি কাউকে ট্রেজারি নোট কাউকে দিই এবং সে যদি আমাদের টাকা না দেয়, মনে করো আমার কাছে একটা ট্রেজারি বিল আছে, দাম 10,000 টাকা, আমি তোমাকে দিলাম কিন্তু তুমি আমাকে টাকা দিলে না, বললো যে স্যার পরে টাকা দিব। এই যে পরে টাকা দিব এটাকে বলা হবে নোট রিসিভেবল। ঠিক আছে? আগেরটা ছিল প্রোডাক্ট বেচছি টাকা দেয়নি, আর এটা হচ্ছে যে পেপার বেচছি বা ইনস্ট্রুমেন্ট, যেটাকে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বলা হয়। কমার্শিয়াল পেপার হতে পারে, ট্রেজারি বিল হইতে পারে, ডিবেঞ্চার হইতে পারে, শেয়ার হইতে পারে। দেখা যাচ্ছে শেয়ার বিক্রি করছি কিন্তু টাকা দেয়নি আমাকে, তার মানে আমি টাকা ভবিষ্যতে পাবো, তাই ওটাকে বলা হবে নোট রিসিভেবল। এই জন্য নোট রিসিভেবল অ্যাসেট হয়। ঠিক আছে? আচ্ছা, আর লাইবিলিটিস কাকে বলে তো বোঝাই যাচ্ছে, যেটা ধার করে আনা হয় সেটাই লাইবিলিটিস। আবার দেখা যাচ্ছে আমরা যদি কারোর কাছে আমরা যদি কারোর কাছ থেকে কোনো জিনিস ক্রয় করি বাকিতে, আমরা যদি বাকিতে কোনো জিনিস ক্রয় করি সেটাও লাইবিলিটি। তো এটা সামনে বোঝা যাবে যে লাইবিলিটির মধ্যে আছে ট্যাক্স পেয়েবল, ওয়েজেস পেয়েবল, নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল বলতে বোঝায় এটা আমরা প্রদান করতে হবে, আগেরটা আমরা পাবো। আর এই অ্যাকাউন্টস পেয়েবল মানে অন্যরা আমাদের কাছ থেকে পাবে। মনে করো আমি একটা ঘড়ি কিনছি, আমাদের প্রতিষ্ঠান একটা ঘড়ি কিনছে, বা আমাদের প্রতিষ্ঠান একটা কম্পিউটার কিনছে। যেহেতু আমাদের প্রতিষ্ঠানে কম্পিউটার একটা দরকার, আমরা কম্পিউটার একটা কিনছি কিন্তু কম্পিউটার এলাকায় টাকা দিইনি,
তার মানে ভবিষ্যতে কম্পিউটার ওয়ালাকে আমাদের একটা টাকা দিতে হবে, তাই ওটা বলা হবে অ্যাকাউন্টস পেয়েবল। বোঝা গেছে? তার মানে এটা আমাদের দায়, আমাদের পরবর্তী পর্যায়ে পে করা লাগবে। তারপরে ওয়েজেস পেয়েবল, আমরা প্রতিষ্ঠানে কিছু লোক খাটাইছি, মাস শেষে তাদেরকে টাকা দিনি, তাদেরকে বলছি তোদের টাকা সামনে মাসে দিব। তখন যেহেতু তাদের টাকা বাকি আছে, তাদের টাকা আমরা প্রদান করিনি, তার মানে ভবিষ্যতে আমরা প্রদান করব, ওই জন্য এটাকে বলা হবে ওয়েজেস পেয়েবল। ওয়েজেস পেয়েবল একটা দায়। তেমনি ভাবে আমরা যদি বছর ওয়াইজ গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান না করি, পরবর্তী বছরে যে দিই তখন ট্যাক্স পেয়েবল, গভর্নমেন্ট আমাদের কাছে ট্যাক্স পাবে। নোটস পেয়েবল, নোটস পেয়েবল মানে আমরা এখন ওই যে শেয়ার বা ডিবেঞ্চার বা কমার্শিয়াল পেপার এটা নিজেরা পারচেজ করছি, পারচেজ করি, যার কাছ থেকে পারচেজ করছি তাকে টাকা দিই নাই, এজন্য এটা হবে নোটস পেয়েবল, আমাদের দায়। অর্থাৎ আমরা যা দিব সবগুলাই পেয়েবল। পেয়েবল মানে প্রদান করতে হবে, প্রদান করতে হবে। 1 মিনিট। আচ্ছা, এখন লাইবিলিটিস কাকে বলে বোঝা গেছে? লাইবিলিটিস বলতে কি, কোন গল লাইবিলিটিস হতে পারে? অ্যাকাউন্টস পেয়েবল, ট্যাক্স পেয়েবল, ওয়েজেস এবং নোটস পেয়েবল দেখা যায়। অনার সিকিউরিটি, অনার সিকিউরিটি বলছে মালিকের অংশ, প্রতিষ্ঠানে মালিকের যে টাকা। একটা প্রতিষ্ঠানে, আমাদের প্রতিষ্ঠানে মালিকের টাকাও থাকতে পারে, আমাদের নিজের টাকাও থাকতে পারে, আবার পরের টাকা দিয়ে আমরা ব্যবসা চালাইতে পারি। তো যেটা মালিকের অংশ সেটাকে ওনার সিকিউরিটি বলা হয়। ওনার সিকিউরিটি অনেকগুলো ফর্ম থাকতে পারে, বা অনার সিকিউরিটি চারটা বিষয় দ্বারা এফেক্টেড হয়। অনার ইকুইটি আর ইফেক্টিভ বাই ক্যাপিটাল, অর্থাৎ মালিক ব্যবসায় যে পুঁজিটা দেয় ওইটাকে ক্যাপিটাল বলে। মনে করো মালিক ব্যবসায় 10,000 টাকা দিল, তাহলে 10,000 টাকা দিলে কি হবে? 10,000 টাকায় ব্যবসায় 10,000 টাকা আসলো, ব্যবসায় মালিকের অংশ বাড়লো। ব্যবসায় তার মানে অ্যাসেট সাইজে 10,000 টাকা হয়ে যাবে, আবার মালিকের সাইডে যেটা ইকুইটি, ইকুইটির নিচে 10,000 হয়ে যাবে। বোঝা গেছে? মালিক ব্যবসায় 10,000 টাকা দিল, তাহলে 10,000 টাকা কি ক্যাশ, ক্যাশ কি অ্যাসেট, তার মানে অ্যাসেট 10,000 টাকা বাড়লো। আবার অন্য পাশে কি হবে? মালিকের অংশ 10,000 টাকা বাড়বে, কারণ এটা মালিক দিছে। বোঝা গেছে? জি স্যার। এটা অঙ্কে আমরা বুঝবো, সমস্যা নেই। মালিক প্রতিষ্ঠানে অনেক সময় টাকা দেয়, অনেক অনেক সময় আবার টাকা তুলে নেয়, যেটা তুলে নেয় ওটাকে বলা হয় ড্রয়িংস। এখন মালিক 10,000 টাকা দেওয়ার পর পরবর্তীতে আবার 5,000 টাকা তুলে নিল, তাহলে কি হবে? অ্যাসেট 5,000 টাকা কমে যাবে, এবার মালিকের অংশ 5,000 টাকা কমে যাবে। বোঝা গেছে? সবাই আছে আমার সাথে? জি স্যার। মালিক টাকা জি দিলে স্যার। মালিকের অংশ বাড়বে, অ্যাসেট বাড়বে। তাই মালিক যদি টাকা তুলে তাহলে মালিকের অংশ কমবে, অ্যাসেটও কমবে। টাকা যদি ব্যবসা থেকে উইথড্র করে নেয় তাহলে মালিকের অংশ কমবে, অ্যাসেটও কমবে। তাই না? এটা আমরা অঙ্কে গেলে বুঝতে পারবো। আবার এখানে দেখা যাচ্ছে রেভিনিউ, রেভিনিউ মানে আয়। প্রতিষ্ঠানে যদি টাকা আসে তাহলে কি হবে? মালিকের অংশ বাড়বে। প্রতিষ্ঠানে যদি কোনো ব্যয় হয় তাহলে মালিকের অংশ কমবে। আচ্ছা তুমি চিন্তা করো, আমাদের প্রতিষ্ঠানে যদি 10,000 টাকা খরচ হয়, এটা আমাদের মালিককে দিতে হবে না? আমার সাথে আপনারা আছেন? সবাই আসো কি? জি স্যার আছে। আচ্ছা আচ্ছা, বলতেছি যে আমরা যদি প্রতিষ্ঠানে, আমাদের প্রতিষ্ঠানে যদি 10,000 টাকা খরচ হয়, তো আমাদের প্রতি খরচটা কে দিবে? মালিক দিবে না আমরা যার কাছ থেকে ধার করে আনছি সে দিবে? হ্যাঁ। তাহলে আমাদের ওনার সিকিউরিটি, মালিকের অংশ প্রতিষ্ঠানে
যদি ব্যয় হয় তাহলে মালিকের অংশ কমবে, প্রতিষ্ঠান যদি ব্যয় করে তাহলে মালিকের অংশ কমে, তাহলে মালিকের অংশই কমবে, মালিককে দিতে হবে। প্রতিষ্ঠানের যদি আয় হয় তাহলে মালিকের অংশ বাড়বে। রেভিনিউ মানে আয়, তাই না? বোঝা গেছে? জি স্যার। মানে রেভিনিউ দ্বারা মালিকের অংশ বাড়বে, এবং রেভিনিউ মানে আয়, আয় দ্বারা মালিকের অংশ বাড়বে, সাথে সাথে অ্যাসেটও বাড়বে। আবার এক্সপেন্স দ্বারা মালিকের অংশ কমবে, আবার সাথে সাথে অ্যাসেটও কমবে, কারণ এক্সপেন্স মানে খরচ, খরচ মালিককে দিতে হবে, মালিক যদি খরচ দেয় তাহলে মালিকের অংশ ঠিক কমে যাবে, মালিকের অংশ ঠিক কমে গেলে ওটা ব্যবসার থেকেও কমবে। এটা আমরা অঙ্ক করতে গেলে বুঝবো। মনে রাখতে হবে যে একটা ট্রানজেকশন দুইটা জিনিসকে সবসময় এফেক্ট করবে, একটা লেনদেন দুইটা জিনিসকে এফেক্ট করবে। ব্যবসায় যদি 10,000 টাকা লাভ হয়, তাহলে ব্যবসায় 10,000 টাকা ক্যাশ আসলে কি হবে? অ্যাসেট বাড়লো, সেই সাথে সাথে আবার কি মালিকের অংশ বাড়বে, 10,000 টাকা মালিকের অংশ বাড়বে, তাই না? একটু রেসপন্স করবো, 2 তাহলে নম্বর ভালো, অপশনটা তাহলে কি বোঝা যাবে বলছিলেন যে স্যার? বুঝছো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হতে পারে। আমার স্যার কথা শোনা যায়? ক্যাপিটালের পরেরটা 2 স্যার নম্বর হ্যাঁ, আপনার অপশনটা কথা কি শোনা স্যার? যায়। ও আচ্ছা আচ্ছা, তাহলে মানে নেটে প্রবলেম আছে, আমার কথা শোনা গেলে হবে। কঠিন লাগছে নাকি? আচ্ছা আচ্ছা। স্যার জি, 2 নম্বর অপশনটা জিজ্ঞেস করছিলাম, ওটা কি স্যার? ড্রয়িং নাকি 2 একটা নম্বরটা হচ্ছে দেখলাম। ড্রয়িং, মানে উত্তোলন। মালিক যদি ব্যবসায় টাকা দেয় তাহলে মালিকের অংশ বাড়ে, মালিক যদি ব্যবসা থেকে টাকা তুলে নেয় ওটাকে বলা হয় ড্রয়িংস, তাহলে মালিকের অংশ আচ্ছা কমবে। ঠিক আছে, এটাই। বোঝা গেছে? জি স্যার। মানে এই যে অনার্স ইকুইটি যেটা মালিকের অংশ, এটা এই 4টা জিনিস দ্বারা এফেক্টেড হয়, কমতেও পারে বাড়তেও পারে। যেমন মালিক যদি ব্যবসায় 10,000 টাকা দেয়, মালিক যদি ব্যবসায় 10,000 টাকা দেয় তাহলে অনার্স ইকুইটি বাড়বে, ওটাকে বলা হয় ক্যাপিটাল। মালিক 10,000 টাকা ব্যবসায় দিলে ওটাকে বলা হয় ক্যাপিটাল। আবার মালিক যদি 5,000 টাকা তুলে নেয় ওটাকে বলা হয় ড্রয়িং। ব্যবসায় যদি আয় হয় তাহলে ওটাকে বলা হয় রেভিনিউ। ব্যবসায় যদি ব্যয় হয় ওটাকে বলা হয় এক্সপেন্স। আর মনে রাখতে হবে একটা ট্রানজেকশন দুইটা জিনিসকে এফেক্ট করবে, একটা লেনদেন একসাথে দুইটা জিনিসকে এফেক্ট করবে। বোঝা গেছে? জি স্যার। ইনভেস্টমেন্ট মানে মালিক যে টাকাটা ব্যবসায় দেয় ওটাকে ক্যাপিটালও বলে, ইনভেস্টমেন্টও বলে, ঠিক আছে? এখানে লেখা আছে দেখেন, দিস ইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেস ইনক্রিজ অনার্স ইকুইটি, অর্থাৎ মালিকের অংশ ইনভেস্টমেন্ট দ্বারা বৃদ্ধি হয়। ইনভেস্টমেন্ট হচ্ছে ক্যাপিটালের আরেক নাম ইনভেস্টমেন্ট। আমরা অঙ্কে যাই, এখান থেকে মূলত অঙ্ক আসবে। আর ড্রয়িংস বলতে কি বোঝায়? ড্রয়িংস আর উইথড্রলস অফ ক্যাশ অর আদার অ্যাসেট বাই দ্য ওনার ফর পার্সোনাল ইউজ। ড্রয়িং ডিক্রিজ দ্য টোটাল ওনার্স ইকুইটি, যেগুলো আমি আলোচনা করলাম ওগুলো এখন এটা বলতেছি আর কি, আমি শর্টে আলোচনা করছি আর কি বোঝানোর জন্য। রেভিনিউ এখান থেকে যদি আমরা এই 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 যে যেগুলো লেখা আছে এগুলো যদি আমরা পড়ি পড়ি বোঝার চেষ্টা করি, বোঝা যাবে না। আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করছি, এই জন্য আমি বারবার উদাহরণ দিছি, গরু ছাগল সব টাইনি আনছি ক্লাসে বোঝানোর তো তাগিদে আর কি। কারণ রেভিনিউ আর দ্য গ্রস ইনক্রিজেস ইন অনার্স ইকুইটি রেজাল্টিং ফ্রম বিজনেস অ্যাক্টিভিটিস ইন্টার ইনটু ফর দ্য পারপোজ অফ আর্নিং ইনকাম। এইটা দেখে এটা যদি স্টুডেন্ট পড়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝবে না, স্পেশালি যারা সায়েন্স ফ্যাকাল্টি। কিন্তু রেভিনিউ কি জিনিস সেটা যদি আমরা আলোচনা করা যায়, আমরা যদি উদাহরণ দিই, একটা প্রতিষ্ঠানের যতগুলা সেল হয় সবই তার রেভিনিউ। বোঝা গেছে? একটা প্রতিষ্ঠানে যত টাকা সেল হয় সব বলে রেভিনিউ। প্রতিষ্ঠানে যদি 10,000 টাকা সেল হয় তো 10,000 টাকা রেভিনিউ। আর প্রতিষ্ঠানে যদি 5,000 টাকা এক্সপেন্স হয় মানে খরচ হয় সেটাকে এক্সপেন্স বলে বা ব্যয় বলে। রেভিনিউ থেকে ব্যয় বাদ দিলে যেটা থাকে ওটা হলো প্রফিট। তো রেভিনিউ বলতে কোনটা বোঝায়? বোঝা গেছে রেভিনিউ বলতে কি বোঝায়? জি, স্যার। যেটা আয় হয় সেটাই হচ্ছে রেভিনিউ। যেটা আয় হয়, আয়টা সেল থেকে হতে পারে, পরামর্শ দিয়ে হতে পারে। দেখা যাচ্ছে একটা প্রতিষ্ঠান সবসময় সেল করে ইনকাম করে তা না, অনেক প্রতিষ্ঠান আছে পরামর্শ দিয়ে সার্ভিস দিয়ে ইনকাম করে। মোটামুটি একটা প্রতিষ্ঠান যত ভাবে যা কিছু নিয়ে আসে ব্যবসায় যে টাকাটা আসে
সেটা সবগুলাকে আয় বলে। আয় থেকে ব্যয়, যেটা স্যালারি, স্টাফদের স্যালারি, প্রতিষ্ঠানের চা খরচ, প্রতিষ্ঠানের যাবতীয় খরচ, ইলেকট্রিসিটি খরচ সব বাদ দিয়ে যেটা থাকে ওটা হলো প্রফিট। সুতরাং আয় এবং এক্সপেন্স, আয় থেকে এক্সপেন্স বাদ দিলে প্রফিট দাঁড়ায়। প্রফিট আর রেভিনিউ এক জিনিস না, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? জি স্যার। কারণ আয় ব্যয় থেকে বাদ দিলে কেন প্রফিট হয়, প্রফিট মানে লাভ, আয় মানে কিন্তু লাভ না। অনেক সময় আমরা বাংলায় আয় শব্দটা বুঝতে একটা মানুষের লাভ করাকে বুঝি, এটা আমাদের মিস আন্ডারস্ট্যান্ডিং। আয় মানে লাভ না, লাভ মানে ওই টাকা যেটা খরচ করার পরে থাকে ওইটাই লাভ। এক্সপেন্স কি বোঝা যাইতেছে? একটা প্রতিষ্ঠানে যা খরচ হয়, যত খরচ, মানে সুস কেনা থেকে শুরু করে ওয়ার্কারদের বেতন দেওয়া পর্যন্ত সবকিছু যতগুলা ব্যয় সবগুলো একটা প্রতিষ্ঠানের এক্সপেন্সেস। ঠিক আছে? যেমন এক্সাম্পল অফ এক্সপেন্স দিছে ইউটিলিটি এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, সাপ্লাইস এক্সপেন্স। একটা প্রতিষ্ঠানের ল্যাপটপ খারাপ হয়ে গেছে, ল্যাপটপটা সারার জন্য একটা মেকানিক্সকে ডেকে ল্যাপটপটা সারা হলো, এটাও একটা প্রতিষ্ঠানের ব্যয়। একটা প্রতিষ্ঠানের স্যালারি প্রদান করা হলো ওয়ার্কারদের, এটাও একটা প্রতিষ্ঠানের ব্যয়। একটা প্রতিষ্ঠানের ইলেকট্রিসিটি বিল প্রদান করা হলো, এটাও একটা প্রতিষ্ঠানের ব্যয়। বোঝা গেছে? জি, বোঝা গেছে। এখন এখানে যেটা আগে বললাম যে অনার্স ইকুইটি এক পাশে আছে ইনক্রিজ করে কোন গলা, অনার্স ইকুইটি ডিক্রিজ করে কোন গলা, অর্থাৎ ব্যবসায়ী মালিকের অংশ কোন গলা কমায়, ব্যবসায়ী মালিকের অংশ কোন গলা বাড়ায়। এখন বাড়াই কোন গলা দেখি। ব্যবসায়ী মালিকের অংশ, ব্যবসায় ইনভেস্টমেন্ট, অর্থাৎ মালিক যদি ব্যবসায় টাকা দেয় তাহলে মালিকের অংশ ব্যবসায় বাড়বে। 2 নাম্বার রেভিনিউ, অর্থাৎ প্রতিষ্ঠান যদি আয় করে তাহলে মালিকের অংশ বাড়বে। বোঝা গেছে? আবার অন্যদিকে দেখা যাচ্ছে মালিক যদি ব্যবসা থেকে টাকা তুলে নেয় তাহলে মালিকের অংশ ব্যবসার থেকে কমে যাবে। মালিক যদি ব্যবসায় সকল ব্যয় করে তাহলে ব্যবসায় মালিকের অংশ কমে যাবে। তার মানে এই 4টা বিষয় মালিকের অংশকে এফেক্ট করে। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, রেভিনিউ, এটা মালিকের অংশকে বাড়াবে, আর উইথড্রলস আর এক্সপেন্স এটা মালিকের অংশকে কমাবে। বোঝা গেছে? আমরা এখন ট্রানজেকশন দেখব, কি করে ট্রানজেকশন হয়। 1 নম্বরে দেখা যাচ্ছে মিস্টার আহমেদ স্টার্টেড এ বিজনেস উইথ ক্যাশ 5,000। তো আমরা দেখি এক সাইডে আছে, বক্সের এক সাইডে, টেবিলের এক সাইডে আছে অ্যাসেট সমান, আর তারপরে আছে মিডিলে ওনার সিকিউরিটি আর লাইবিলিটিস। অ্যাসেটের পরে কিন্তু সমান দেওয়া আছে, মনে রাখতে হবে অ্যাসেট এক সাইডে, ওনার সিকিউরিটি আর লাইবিলিটি আর এক সাইডে। ঠিক আছে? অ্যাসেট এক পাশে আর ওনার সিকিউরিটি লাইবিলিটি আরেক পাশে। তো 1 নম্বর ট্রানজেকশন হচ্ছে যে মিস্টার আহমেদ স্টার্টেড এ বিজনেস উইথ ক্যাশ 5,000। মিস্টার আহমেদ একটা ব্যবসা শুরু করলো 5,000 টাকা দিয়ে। তাহলে কি হবে, ব্যবসায় 5,000 টাকা আসলো মানে অ্যাসেট বাড়লো, ক্যাশ 5,000। আর ব্যবসায় যেহেতু মিস্টার আহমেদ ব্যবসা শুরু করলো 5,000 টাকা দিয়ে, তাই মালিকের অংশ বাড়লো। কোনো টাকা ধার করে আনেনি তাই লাইবিলিটি বাড়েনি, লাইবিলিটি জিরো, কিছু নয় লাইবিলিটি সাইডে। বোঝা গেছে? স্যার চেষ্টা করতেছে বোঝার। আমি বারবার বলছি যে ব্যবসায়ী মালিক যেটা দিবে সেটা মালিকের অংশ বাড়াবে, সাথে সাথে অ্যাসেট বাড়াবে। ওই যে আমরা আগে গরুর হিসাব করলাম, আমি যদি 20,000 টাকা দিয়ে একটা গরু কিনি তাহলে কি হবে, 20,000 টাকা দিয়ে গরু কিনলে গরু আসবে, ব্যবসা যদি একটা গরু দিয়ে শুরু করে তাহলে গরু আসবে আর মালিকের অংশ আসবে। মনে করতে হবে যে মালিক একটা ব্যবসা শুরু করলো, তার মানে মালিক ব্যবসায় টাকা দিল। বোঝা গেছে? ব্যবসা শুরু করলো মানে ব্যবসায় টাকা দিল। তো ব্যবসায় যদি টাকা দেয় তাহলে মালিকের অংশ বাড়বে, সেই সাথে সাথে অ্যাসেটও বাড়বে। বোঝা যায় না? জি স্যার। 2 নম্বরটা যদি দেখি, হি টুক এ ব্যাংক লোন। 2 নম্বরটা পরে অ্যাড করা হয়েছে। প্রথমে যে 2 নম্বরে যে অ্যাসেটের সাইডে 5,000, ওটা আগের ওই টেবিল থেকে আসছে। ঠিক আছে? আগের ওই টেবিল থেকে ওইটা আসছে। অ্যাসেট সাইডে যে ক্যাশ 5,000 আবার ইকুইটি সাইডের 5,000, ওইটা আগের টেবিল থেকে আসছে। ঠিক আছে? বোঝা গেছে? 2 নম্বর টেবিলে অ্যাসেটের নিচে প্রথম যে ক্যাশ 5,000, এটা আগের টেবিল থেকে আসছে, ওই টেবিল থেকে আসছে, যেটা 1 নম্বর টেবিল। আর অনার সিকিউরিটির যে 5,000,
ওটা 1 নম্বর টেবিল থেকে আসছে, ওই ট্রানজেকশনটা এখানে হবে না, মানে ওই ট্রানজেকশনটা ওইখানে হয়েছে, ওইখানে হওয়ার সাথে সাথে ওটা পরবর্তী যে ট্রানজেকশন হবে ওইখানে ট্রান্সফার হবে। বোঝা গেছে? জি স্যার। কালকে আপনারা আসবেন জমা দিতে না? স্যার কালকে না, শনিবার। শনিবার কয়টায়? তাইলে তো সমস্যা হয়ে যাবে, কারণ আমি 4টার সময় থাকবো না। হ্যাঁ, কোনো প্রবলেম হবে না, আমার টেবিলে রেখে গেলেও হবে, কারণ আমি বাসায় যাচ্ছি। হ্যাঁ, আমি শনিবার দুপুরে বাসায় চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আমার টেবিলে রেখে গেলেই হবে। ঠিক আছে। আচ্ছা 1 মিনিট। আমি আপনাদের সুবিধার্থে একটা করতেছি। হ্যাঁ, আমি এটা ছবি তুলে আপনাদের পাঠাবো যে আপনারা ম্যাথ কিভাবে করবেন, এই ধরনের ম্যাথ। আমি এটা আপাতত বোঝার জন্য আমি করে আমি পাঠাবো। ঠিক আছে। এই ধরনের ম্যাথ করতে হলে প্রথমে মনে রাখতে হবে, খাতায় লিখতে হবে এক সাইডে অ্যাসেটস সমান দিয়ে আরেক সাইডে লিখতে হবে লাইবিলিটিস বা অনার্স ইকুইটিস প্লাস লাইবিলিটিস। বোঝা গেছে? আপনারা লিখেন, খাতা কলম থাকলে লিখেন অ্যাসেটস ইকুয়াল টু অনার্স ইকুইটি প্লাস লাইবিলিটি। খাতায় লিখেন। লিখছেন আপনারা? অ্যাসেট সমান ওই যে লেখা আছে না, অনার্স ইকুইটি প্লাস লাইবিলিটিস। লিখছেন আপনারা? জি স্যার। স্যার অ্যাসেট সমান অনার্স ইকুইটি প্লাস লাইবিলিটিস। এখন 1 নম্বর ট্রানজাকশনটা দেখেন। মিস্টার আহমেদ স্টার্টেড এ বিজনেস উইথ ক্যাশ $5,000। তার মানে ব্যবসায়ে মিস্টার আহমেদ 5,000 টাকা দিল, ব্যবসা শুরু করলো মানে ব্যবসায় 5,000 টাকা দিল। তাহলে ব্যবসায় 5,000 টাকা আসলো, তার মানে আর কি আসলো? ক্যাশ আসলো। দেখেন এখানে লেখা আছে ক্যাশ, ক্যাশ 5,000। তাহলে অ্যাসেট সাইডে কি হবে? অ্যাসেট সাইডে অ্যাসেটের নিচে লিখবেন ক্যাশ 5,000 সমান সমান অনার্স ইকুইটি। অনার্স ইকুইটির নিচে লিখবেন যে যেহেতু মালিক দিল তাই এটা মালিকের ক্যাপিটাল 5,000, ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট প্লাস লাইবিলিটি সাইডে লিখবেন 0, লাইবিলিটির নিচে লিখবেন 0, কারণ এই মুহূর্তে ব্যবসায়ের লাইবিলিটি নাই, মানে ব্যবসায়ের কোনো দায় নাই, কারণ ব্যবসা কেবল শুরু হলো। তো ব্যবসায় যখন মালিক টাকা দিবে, মনে রাখবেন ব্যবসায় যে টাকাটা মালিক দিল ওটা মালিকের অংশ, ইকুইটি, ওটা ক্যাপিটাল আসলো, তাই ক্যাপিটাল হয়ে হিসাবে ওটা 5,000 টাকা হলো। আর ক্যাশ আসলো 5,000। কারণ ব্যবসায় একটা জিনিস মনে রাখবে, ব্যবসা এক জিনিস, মালিক এক জিনিস, আর লাইবিলিটি আর এক জিনিস। বুঝতে পেরেছেন? 3টা জিনিস মনে রাখবেন, মালিক এক জিনিস, ব্যবসায় ক্যাপিটাল 5,000, ওই যে লেখা আছে না এখানে ক্যাপিটাল 5,000। একটা কথা গুরুত্বপূর্ণ মনে রাখেন যে ব্যবসায় একজন আলাদা সত্তা, মালিক আলাদা সত্তা, আর লাইবিলিটি আলাদা সত্তা। আপনি 3টা গোল চিহ্ন আঁকেন, তিনটা গোল চিহ্ন একসাথে আঁকেন, একসাথে একসাথে বলতে গেলে 3টা গোল চিহ্ন আঁকেন, মাঝে জায়গা রাখবেন। একটার নাম দেন বিজনেস, বি, আর একটার নাম দিবেন মালিক, আর একটার নাম দিবেন দায়।
তো মালিক যদি ব্যবসাকে 5,000 টাকা দেয় তাহলে ব্যবসায় 5,000 টাকা বাড়ে। অ্যাসেটকে মনে করবেন ব্যবসা, ঠিক আছে? মালিক ব্যবসায় 5,000 টাকা দিছে, তার মানে অ্যাসেট ব্যবসায় 5,000 টাকা বাড়ছে। আর যেহেতু এটা মালিকের টাকা, তাই ইকুইটি সাইডে লিখবো 5,000 টাকা। বোঝা গেছে? পরে অ্যাসেট পরে সাইডে তোমার 5,000 খাবার টাকা তুমি এবং খাও। ইকুইটি সাইডে আমি 5,000 তো টাকা। আরো মিনিমাম 45 মিনিট পর তুমি খাইয়ে লো বাদ। রাহাত সহ আরো যারা আছেন সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। 2 নাম্বার ট্রানজেকশনটা দেখেন। 2 নাম্বার ট্রানজেকশন, এবং হি টুক এ লোন ফ্রম ব্যাংক 8,000, মানে মিস্টার আহমেদ 8,000 টাকার ব্যাংক লোন নিল। তাহলে ব্যবসায় 8,000 টাকা আসলো, আসলো না? তাহলে অ্যাসেট বাড়বে। এবার লিখেন ক্যাশ, লিখি ওই 5,000 এর নিচে লিখেন আবার 8,000। ওয়ার নিচে আবার ক্যাশের নিচে আবার ক্যাশ লিখেন, ক্যাশ 8,000। ক্যাশের নিচে ক্যাশ লিখবেন আর 5,000 এর নিচে 8,000 লিখবেন। এটা কি আনছে? ব্যাংক থেকে ধার করে আনছে। তাহলে মালিকের অংশ কি বাড়ছে? না, মালিকের অংশ বাড়েনি, তাই মালিকের অংশ কমেও নি। তাই কি হবে? ক্যাপিটালের এখানে লিখবেন 0। ওই ক্যাপিটালের এখানে যে 5,000 আছে ওই 5,000 এর নিচে লিখবেন 0, প্লাস লাইবিলিটি বাড়ছে দেখেন, কারণ ব্যাংক থেকে ধার করে আনছে, লাইবিলিটি 8,000 বাড়ছে। তাই আগে লাইবিলিটি যে 0 আছে ওই 0-র নিচে লিখবেন 8,000। বোঝা গেছে? অ্যাসেট সাইডে দেখবেন দুইবার লিখছেন, একবার ক্যাশ 5,000, পরেরটা ক্যাশ 8,000। অনার্স ইকুইটি নিচে দেখছেন প্রথমবার লিখবেন ক্যাপিটাল 5,000, পরে 0, আর লাইবিলিটি সাইডে প্রথমবারে 0, পরে 8,000। ঠিক আছে? রাহাত আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি এমনি মনে মনে মিলিয়ে দেখেন তো যে অ্যাসেটের এই পাশে কত আর অ্যাসেটের ওই পাশে কত। দেখবেন অ্যাসেটের এই পাশে 5,000, 8,000, 13,000, ওই পাশেও 5,000, 8,000, 13,000, ঠিক না? হ্যাঁ, দুই পাশ কিন্তু সবসময় ব্যালেন্স থাকবে। 3 নাম্বার ট্রানজেকশনটা দেখেন, পারচেজ মোটর ভেহিকলস। আমরা প্রতিষ্ঠানের জন্য একটা মোটর ভেহিকল কিনছি। মোটর ভেহিকল কি? অ্যাসেট। মোটর ভেহিকল কিনতে গেলে কি চলে গেছে? ক্যাশ। তার মানে অ্যাসেট গেছে আবার অ্যাসেট আসছে। কি? মোটরসাইকেল কিনতে যে আমাদের ক্যাশ চলে গেছে কিন্তু মোটরসাইকেল আসছে। তাহলে আমরা কি লিখবো 3 নম্বরে? 3 নম্বরে আমরা ক্যাশের নিচে লিখবো মোটর বাইক আসছে কত টাকা দামের? 2,000। আবার আপনার মোটর বাইকের নিচে আবার লিখবো ক্যাশ মাইনাস দিয়ে 2,000। আসলে অ্যাকাউন্টিং ক্লাস, বিশ্বাস করেন, ম্যানে ইসে নিয়ে অনলাইনে নিয়ে জীবনেও হয় না। হ্যাঁ, এইসব ক্লাস অনলাইনে পসিবল না, এটা আমি বুঝতে পারছি। এতে স্টুডেন্টরা ভালো মতন শিখবেও না, বুঝবেও না। আমি কিন্তু আপনাদের বোঝানোর কম চেষ্টা করতেছি না। ওখানে দেখেন 3 নম্বরে দেখবেন যে 3 নম্বরে ওই যে পারচেজ মোটর ভেহিকলস, প্রথমের 1 নাম্বার আর 2 নাম্বার আবার এটা টাইনি আনছে। ক্যাশ 5,000, পরে ক্যাশ 8,000, 1 নাম্বার 2 নাম্বার টাইনি আনছে। তারপরে অনার্স ইকুইটি সাইডে 5,000, লাইবিলিটি সাইডে 8,000, ওই যে টাইনি আনছে আগের ঈদ থেকে, আগের দুইটা ট্রানজাকশন থেকে এটা টাইম টেনে আনছে এখান থেকে এইখানে। তারপরে টোটালের নিচে দেখবেন যে মোটর ভেহিকল প্লাস করছে 2,000, আবার ক্যাশ মাইনাস করছে 2,000। তারপরে ইকুইটি সাইডে, লাইবিলিটি সাইডে এই ট্রানজাকশনে কিছু হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন মোটর ভেহিকল অ্যারো দেওয়া আছে উপর দিকে আর ক্যাশ অ্যারো দেওয়া আছে নিচের দিকে। জি স্যার, দেখতে পাচ্ছি কিন্তু বুঝি নাই কেন? স্যার এর কারণ জন্য কি প্রতিষ্ঠানে হয়েছে। মোটর ভেহিকল আসছে এবং ক্যাশ চলে গেছে, তাই মোটর ভেহিকলের দিকে অ্যারো উপর দিকে দেওয়া, কারণ ওটা আসছে, আর ক্যাশ চলে গেছে তাই ক্যাশ নিচে দিয়ে দেওয়া মাইনাস।
মানে ক্যাশ চলে গেছে, তাই ক্যাশের এখানে দেখেন 2000 ব্র্যাকেট দেওয়া আছে, তার মানে 2000 আসছে 2000 গেছে, তার মানে 13,000ই আছে, আর ডাইন সাইডে কিছুই হয়নি, অনার্স ইকুইটি লাইবিলিটি সাইডে কিছুই হয়নি, কারণ ওই ট্রানজেকশনটা শুধুমাত্র অ্যাসেটের সাথে রিলেটেড। হ্যাঁ, না কমেও নাই বাড়ে নাই, কারণ হ্যাঁ কারণ এখানে এই মালিকের কোনো জিনিসকে এটা এফেক্ট করে নাই, লাইবিলিটির কোনো জিনিসকে এফেক্ট করে নাই, প্রতিষ্ঠানে অ্যাসেট গিয়েছে, মোটর ভেহিকল আসছে, ক্যাশ গেছে। কারণ আপনারা যদি একটা সাইকেল কিনেন তাহলে কি হবে, আপনার সাইকেল আসবে আপনার কাছে আর ক্যাশ চলে যাবে। হ্যাঁ, তো ঠিক ওইভাবেই হয়েছে ব্যবসায় প্রতিষ্ঠানে, ওইভাবে হয়েছে কি মোটর ভেহিকল অ্যাড হয়েছে 2000 আর ক্যাশ মাইনাস হয়েছে 2000, ব্যালেন্স আবার সেই 13,000ই আছে। আবার এই পাশে দেখেন, এই পাশে যেহেতু কোনো কিছু পরিবর্তন হয়নি, এই পাশে 13,000ই আছে, 8 5 13, না কমেও নাই বাড়ে নাই। তো বুঝতে পারছেন যে এই এই ট্রানজেকশন গুলো কিভাবে ঘটছে। হ্যাঁ, তো মানে এটা যদি আমি ম্যানুয়ালি নিতে পারতাম আপনারা আরো ইজিলি বুঝতেন। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাবো, তখন অবশ্যই দেখাবো, হলে অবশ্যই দেখাবো। তবে কালকে আপনারা যে আসবেন, আমি আসলে কালকে আপনাদের ম্যানুয়ালি সাবমিট করতে পারবো না, আপনারা এসে জমা দিয়ে যাবেন, আমি আমার রুমের একটা স্যারকে বলে রাখবো, ঠিক আছে? শনিবারে, হ্যাঁ শনিবারে, ঠিক আছে, শনিবারে দিয়ে দিয়ে যাবেন, আমি একটা স্যারকে বলে রাখবো, ঠিক আছে? আসেন পরের ট্রানজেকশনটা দেখি। পরের ট্রানজেকশন আবার প্রথম তিনটা ট্রানজেকশন বাদ দেন, প্রথম টোটালের পরের টোটাল থেকে পরের ট্রানজেকশনের বিষয় শুরু। প্রথম টোটাল বাদ, পরের টোটাল বাদ, ওটা হয়ে গেছে আগে। 2 নম্বর টোটালের পরে দেখবেন যে গুডস লেখা আছে 1000, আর বেড়েছে, আর ক্যাশ 1000 কমেছে, তার মানে আমরা গুডস কিনেছি ক্যাশ দিয়ে। বুঝতে পারছেন? 4 নম্বরটা দেখেন, 4 নম্বর ট্রানজেকশন, প্রথম টোটাল, প্রথম টোটাল আর পরের টোটাল, এই দুইটা পর্যন্ত আগের ট্রানজেকশন, 3 নম্বর পর্যন্ত ট্রানজেকশন, এই যে প্রথম টোটাল আর দ্বিতীয় টোটালের আগ পর্যন্ত 13,000। হ্যাঁ হ্যাঁ, মানে 3 নম্বর ট্রানজেকশনটা হচ্ছে এই দ্বিতীয় টোটাল 13,000 পর্যন্ত, ঠিক আছে? দেখেন, আপনাকে বলি, প্রথম ট্রানজেকশন খালি কি ছিল, 5,000, এই পাশে 5,000, ওই পাশে 5,000। পরের ট্রানজেকশনে এসে কি হলো, প্রথমটা আগে লিখছি, তারপরে পরের ডায়েট করছি। বুঝতে পারছেন? রাহাত, 2 নম্বর যে ট্রানজেকশন, 2 নম্বর টেবিলে ক্যাশ 5,000 আর ক্যাপিটাল 5,000, ওইটা ওই আগের ট্রানজেকশন থেকে নিয়ে আসা হয়েছে, আগের টেবিল থেকে, ঠিক আছে? এইখানে যে আবার দেখা যাচ্ছে ক্যাশ 5,000, ক্যাশ 8,000, ক্যাপিটাল 5,000, ব্যাংক লোন 5,000, ওটা ওই আগের দুইটার থেকে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আগের থেকে টানা। ঠিক তেমনি 4 নম্বরটা ওই আগের থেকে টানা, ওই ক্যাশ, ক্যাশ মোটর ভেহিকল ক্যাশ, টোটাল 13,000 আর টোটাল 5,000, মানে 2 নম্বর যে টোটাল ওইখানে 13,000, আর ইকুইটি সাইডে ওইখানে 5,000, আর লাইবিলিটি সাইডে 5,000, ওটা আগের ট্রানজাকশনের, ওটা ওইখান থেকে টানা হয়েছে, ঠিক আছে? বোঝা গেছে? জি স্যার। তারপরে কি হয়েছে, তারপরেরটা, তারপরে হচ্ছে যে আমরা পারচেজ করছি গুডস 1,000 টাকা দিয়ে। আমরা গুডস মানে পণ্য কিনেছি, তো পণ্য আমরা যখন কিনছি, পণ্য আমাদের আসছে, ক্যাশ চলে গেছে। বোঝা গেছে? ইকুইটি সাইডে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, এটা আপনারা বুঝতে পারছেন আসলে। এর 5 নম্বরটা আসেন, 3 নম্বর টোটাল পর্যন্ত বাদ দেন, ওইটা আগের থেকে টানা হয়েছে। 5 নম্বর একটু ডিফিকাল্ট, বুঝছেন? 5 নম্বরটা আপনাদের আমি এক্সপ্লেন করবো না, আর এটা আপনাদের পরীক্ষায়ও দিব না, আর আপনাদের এটা মেজর কোর্স না। আমি সিএসসি স্যার যে সোজাতা সোজাতা দিয়েন স্যার। সোজাতাই দিব, এই জন্য 5 নম্বরটা বোঝাচ্ছিনি, কারণ 5 নম্বরটা আমি এদেরও বোঝাই নাই। সিএসসি যেটা আপনার হইলো ইসে আর কি, এটা একদিন আমি দেখাই দিবনি, হ্যাঁ, একদিন এসে আমি খাতায় নিয়ে দেখাই দিবনি, খাতায় কিভাবে করতে হবে, ঠিক আছে? এটা আমি ওই যে আপনার সিএসসি যারা রেগুলার তাদেরকেও করাইনি,
এই ট্রানজাকশনটা তাদেরকে এই পর্যন্ত স্যার রাখতে হবে। পরীক্ষার আগে মানে এই সাবজেক্টে কি আমরা কোনো সাজেশন পাবো, না যা পড়াছেন ওইটা দিয়েই পরীক্ষা দেবে? আমি হালকা একটা সাজেশন দিয়ে দেবো, ঠিক আছে? স্যার ওইটা ছোট্ট দিলেই ভালো হয়। আর একটু প্রশ্ন, মনে করেন যে স্যার ওই যে হর্স, প্রশ্ন আকারে দিলে একটু সুবিধা হইতো স্যার, প্রশ্ন আচ্ছা ঠিক কইরা আছে, দিলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তবে এইখানে যে ধরনের ট্রানজাকশন আছে, পারচেজ ট্রেডিং গুডস, পারচেজ মোটর ভেহিকল, স্টার্ট এ বিজনেস, টুকে ব্যাংক লোন, এই ধরনের ট্রানজাকশন আমি দিব, ঠিক আছে? এগুলা কিভাবে কিভাবে ঘটছে ওইটা যদি বুঝতে পারা যায় তাহলে কিন্তু পারা যাবে, ঠিক আছে? জি স্যার। দেখো ম্যানুয়ালি হলে আমি আরো সবাইকে ভালোভাবে বুঝাইতে পারতাম, সবাইকে অ্যাকাউন্টিং আমি চেষ্টা করতাম ভালো করে দেওয়ার। আমি কিন্তু অ্যাসেট কি, আমি কিন্তু অনেক উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে একটা ব্যবসা, আমি যদি খালি এমনিতেই বলতাম যে যে মিস্টার আহমেদ স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, ব্যবসায় দিল, গরু কিনলো, গরু ছাগল অনেক কিছু আইনি বোঝানোর চেষ্টা করছি। তারপরে যদি স্টুডেন্ট অনেকে নাও বুঝতে পারে, মানে আমার চেষ্টার কোনো মানে কমতি নাই আর কি। আমি মানুষকে শিখাইতে পছন্দ করি, এটা আমার হ্যাবিট। আমি মানুষকে এক্সপ্লেন করতে পছন্দ করি। জি, হ্যাঁ, আমি তো ক্লাস নিই। হ্যাঁ, আমার ক্লাস নিয়ে দেখি আমার অনেক কলিগরা বলে যে আপনি যেভাবে স্টুডেন্টদের বোঝান তাতে স্টুডেন্টদের বোঝা উচিত। তবে আমরা যদি ম্যানুয়ালি ক্লাস নিতে পারতাম আপনারা আরো ইজিলি বুঝতেন। না স্যার, আপনি তো এমনিতে চেষ্টা করেন, কিন্তু স্যার আমাদের মাথায় তো ঢোকে না। আপনাদের সিএসসি ঢোকে মাথায়? স্যার হ্যাঁ, এই অ্যাকাউন্টিং এ স্যার ঢোকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্টিং আসলে আপনারা করেননি তো আগে থেকে, এই জন্য অ্যাকাউন্টিংটা একটু ডিফিকাল্ট লাগে। জি স্যার। কিন্তু রেগুলার ব্যাচ আবার বলতেছে স্যার অ্যাকাউন্টিং তো সহজ লাগে, তাই বলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো তাদের কোনো আছে এই জন্য তারা পারতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই হতে পারে। আচ্ছা সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা অ্যাকাউন্টিং শিখবো, এটা ম্যানুয়ালি একটা করে দেবো নি আমি ম্যাথ, ঠিক আছে? এই ম্যাথটাই আমি ম্যানুয়ালি করে দেবো। এই ম্যাথটা একদিন ক্লাসে ম্যানুয়ালি ক্লাস শুরু হয়ে যাবে আশা করি 22 তারিখের পর থেকে। আমি একদিন ম্যানুয়ালি করে দিবনি পরীক্ষার আগে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কিভাবে করতে হবে আর স্যার কিভাবে করলো, ঠিক আছে? তো সমস্যা নাই, এটা বুঝলেই হবে। আমি এই খালি নাম গলা চেঞ্জ করে দেবো আর অ্যামাউন্ট গলা চেঞ্জ করে দেবো, তাছাড়া এই ধরনের ট্রানজাকশনই দিব। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এই স্লাইড এই পর্যন্ত শেষ হয়ে গেল, ঠিক আছে? একটা কথা মনে রাখতে হবে, ট্রানজেকশন যতই হোক, লেনদেন যতই ঘটুক, অ্যাসেট সাইড আর ইকুইটি সাইড কিন্তু সবসময় ঠিক থাকবে। বোঝা গেছে? যদি অ্যাসেট সাইড আর ইকুইটি প্লাস লাইবিলিটি দুইটা মিলে যদি অ্যাসেটের সমান না হয়, অ্যাসেট সমান লাইবিলিটি প্লাস ইকুইটি যদি না হয়, তাহলে বুঝতে হবে আমার অঙ্কে ভুল হয়েছে। তবে অ্যাকাউন্টিং এর একটা বড় সুবিধা কি জানেন? এটা একটা গুড নিউজ আপনাদের জন্য। কি আপনাদের অঙ্ক স্যার? যদি নাও মিলে তারপরে আপনারা মার্কস পাবেন। দেখেন যাচ্ছে, স্যার, স্যার কেমনে? কারণ এটা অ্যাকাউন্টিং এর নিয়ম, যে কটা ঠিক হবে ওই কটার মার্কস পাবেন। আপনার অ্যাকাউন্টিং যদি শেষ পর্যন্ত না মিলে তারপরে কোনো সমস্যা নেই। মানে অঙ্ক মিললে মিললে মনে করেন 10-এ 10 পাবেন, কিন্তু অঙ্ক মিলেনি, তারপরে আপনি 10-এ যদি আপনার যদি এই যে মনে করেন দুইটা ট্রানজেকশন আপনি ঠিক করছেন, 1 আর 2 করছেন, 3 নাম্বারটা ঠিক করেননি, 3 নাম্বারটা মার্কস আপনি পাবেন না, 1 আর 2 মার্কস পাবেন। বুঝতে পারছেন? কোনোটা না মিললে তখন মার্কস পাবেন না। তাহলে আপনার ঘোড়ার ডিম দেবে। কোনোটা যদি না মিলে, যে মনে করেন দুইটা ট্রানজেকশন ঠিক করছেন, পরের দুইটা ভুল করছেন, তাই আপনাদের লাস্টে অঙ্ক আর মিলেনি, কিন্তু প্রথম দুইটার মার্কস পেয়ে যাবেন। এটা ম্যাথের মতন না যে অঙ্ক না মিললে মার্ক নাই, ঠিক আছে? তো আমি পরীক্ষার আগে ম্যাথ ম্যাথ শুধুমাত্র একটাই থাকবে এই পরীক্ষায়, এইটা, এই ম্যাথ আমি আরেকবার আপনাদের করাই দেবো একটা ম্যানুয়ালি, ঠিক আছে? তখন আপনারা এটা ইজিলি বুঝতে পারবেন, এবং বাদ বাকি আপনার ম্যাক্সিমাম কোশ্চেনই হবে থিওরিটিক্যাল, খালি একটা ম্যাথ থাকবে এবং থিওরিটিক্যাল থাকবে। স্যার আমাদের কি 45 মার্কের পরীক্ষা হবে? এটা আমরা এখনো শিওর না, 45 হইতে পারে, 30 হইতে পারে। আমি দেখি, যদি বলে যে 45 হবে আমি বলে দেবো, ঠিক আছে, যে কত মার্কস হবে। হ্যাঁ, মিটাতে 30 হওয়ার কথা।
এই ইউনিভার্সিটি এবার দুদিন পর পর রুল চেঞ্জ করবে, এই জন্য আমি নিজে শিওর না যে কখন কি করবে। স্যার আজকে তাহলে এখানে থাক। হ্যাঁ, এখানে রাখবো, কারণ এর বেশি আমি আগাবো না। আর আমি মিডে এই 3টা স্লাইডের বাইরে কোনো কিছু দিব না, এই 3টা স্লাইডের মধ্যেই সব দিব। ঠিক আছে? জি স্যার। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা ভালো করবেন ইনশাআল্লাহ। এখন আপনারা বুঝতে পারছেন যে ব্যবসায়, মনে করেন আপনারা ব্যবসায়ে প্রথমে আরেকটা উদাহরণ দেখেন, ব্যবসায়ে আপনারা একটা গরু কিনলেন, আপনি মনে করেন গরুর ব্যাপারে, আপনি একটা গরু কিনলেন 50,000 টাকা দিই, আপনার পকেট থেকে 20,000 টাকা দিলেন, 30,000 টাকা বন্ধুর কাছ থেকে ধার নিলেন, তাহলে ব্যবসায়ের অ্যাসেট কত হবে? বলেন। ব্যবসায়ের অ্যাসেট হবে গরুর দামটা 50,000, ইকুইটি কত হবে? আপনার 20,000 টাকা। আর লাইবিলিটি কত হবে? 30,000 টাকা, যেহেতু 30,000 টাকা আপনি ধার করে আনছেন। বুঝতে পারছেন? রাহাত, বোঝা যায়? আচ্ছা, তো মনে করেন এখন আপনি যদি নগদে একটা ছাগল কিনেন, এরপরে নগদে একটা ছাগল কিনলেন আপনার ব্যবসায়ের জন্য, তাহলে কি হবে? ছাগল 800 টাকা চলে গেল, তো ছাগল 20,000 টাকা দিয়ে ছাগল কিনলেন, 20,000 টাকা প্লাস হবে, আবার 20,000 টাকা মাইনাস হবে, ক্যাশ চলে গেল যেহেতু। ছাগল প্লাস হবে আর ক্যাশ মাইনাস হবে। হ্যাঁ, এইরকম টাইপেরই মেয়াদ আমি দিব, ঠিক আছে? তার মানে একটা কথা মনে রাখবেন, ব্যবসায়ী মালিক যেটা দিবে ওটাও অ্যাসেট, ব্যবসায়ী আমি যেটা ধার করে আনবো ওটাও অ্যাসেট। কিন্তু যখন মালিক দিবে তখন আমি লিখবো অ্যাসেটের দিকে আর মালিকের অংশে, যখন ধার করে আনবো তখন আমি ওইটা লিখবো অ্যাসেটের দিকে আর ধারের দিকে, অর্থাৎ লাইবিলিটির দিকে। বুঝতে পারছেন? মানে মালিক যদি দেয় ওটাও অ্যাসেট, ধার করে যদি আনি ওটাও অ্যাসেট, কিন্তু যখন মালিক দিবে তখন মালিকের অংশ বাড়বে, আবার অ্যাসেট বাড়বে। আর যদি ধার করে আনি তাহলে অ্যাসেট বাড়বে আর লাইবিলিটি বাড়বে। বুঝতে পেরেছেন আপনারা? তার মানে ব্যবসায় অ্যাসেট বাড়লেই যে সেটা সবসময় মালিক দিবে তাও না, আবার ব্যবসায় লাইবিলিটি বাড়লেই, মানে অ্যাসেট বাড়লেই সেটা লাইবিলিটি থেকে আসছে তাও না। মানে অ্যাসেট মালিক দিলেও বাড়তে পারে, ধার করে আনলেও বাড়তে পারে, কিন্তু অ্যাসেট যদি মালিক দিলে বাড়ে তাহলে অ্যাসেট বাড়বে, মালিকের অংশ বাড়বে। অ্যাসেট যদি ধার করে আনার পরে বাড়ে তাহলে অ্যাসেট বাড়বে আর লাইবিলিটি বাড়বে। বোঝা গেছে? এর যে ভাই আমি আর সহজ করতে পারবো না। আমি অনেক চেষ্টা করছি সহজ করার, তবে ম্যানুয়ালি নিলে আমরা আরো সহজ সবকিছু বুঝে যাবো জি স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা, আর যে জনগণ আছে সবাই তো কথা বলতেছে না, এটা কি বুঝছে নাকি ঘুমাচ্ছে বুঝতে পারছি না। বুঝতে পারছি। এই বিশেষ করে 2টা অ্যাকাউন্টিং ক্লাসে আমাকে কথা বলা লাগে, কারণ এরা একটু কম বোঝে তো, যেহেতু নন ডিপার্টমেন্টাল কোর্স, এই জন্য এতে আমার বেশি কথা বলা লাগে। আমি ক্লাসের শেষে লক্ষ্য করে আমার মাথার মধ্যে ঘুরে, বিশেষ করে 2টা অ্যাকাউন্টিং ক্লাসে। অ্যাকাউন্টিং এ ভয় পাওয়ার কিছু নেই, অ্যাকাউন্টিং কিন্তু ইজি, বুঝলে একদম ইজি। তো এখন একটু সাহস লাগতেছে নাকি যে স্যার মনে হয় যে পারবো, এমন এমন মনে হচ্ছে? জি স্যার। তাহলে আচ্ছা, ঠিক আছে, এইটাই আমার সার্থকতা। আপনারা যদি একটু বুঝতে পারেন, আপনাদের ভিতরে যদি কনফিডেন্স জাগে যে না কঠিন না, পারা যাবে, আশা করা যায়, তাহলে আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমরা ক্লাস আজ এই পর্যন্ত রাখবো। রাহাত, আপনি ওই অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিন, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। এখন আপনারা আসতে পারেন আর কি। ওয়ালাইকুম আসসালাম।